আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে ক্লাস পরিচালনায় আজকে আমি রয়েছি মারিয়া জাহান তিন্নি, প্রভাষক রসায়ন। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। কোভিড-19 কারণে তোমাদের সাথে আমাদের এই অনলাইন ক্লাস করা। এই অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার সহ সংশ্লিষ্ট সকল শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। শীতে কোভিড-19 প্রভাব বেড়ে যায়। শীত চলে এসেছে, তাই আমরা সবাই সাবধান থাকব, কারণ সাবধানতাই আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে। খুব প্রয়োজন না হলে আমরা বাসার বাইরে বের হব না। যদি বাসার বাইরে যাই, সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব বজায় রাখব এবং বাসায় ফিরে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করে নিব। সুস্থ থাকতে হলে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার অংশবিশেষ নিয়ে। কোন অরবিটালের জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কেমন হবে? যেমন গত ক্লাসে আমরা জেনেছিলাম, যদি n এর মান 2 হয়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 হয়, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হতে পারে, 1ও হতে পারে। যদি l এর মান 0 হয়, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হয়, সেক্ষেত্রে চুম্বক কোয়ান্টাম সংখ্যা তার মানও হবে 0। আর যদি l এর মান 1 হয়, তখন m এর মান হতে পারে 0, +1, -1। তিনটা মানই হতে পারে। আমরা জানি p অরবিটাল 3 ভাগে বিভক্ত এবং d অরবিটাল 5 ভাগে বিভক্ত। তাহলে কোন অরবিটালের জন্য m এর মান কেমন হবে, আজকে আমরা তাই শিখব। প্রথমে p অরবিটালের কথা আমি বলবো। আমরা জানি p অরবিটাল 3 প্রকার: px, py এবং pz। এই px অরবিটালের জন্য চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে -1। py অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 এবং pz অরবিটালের জন্য এই চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে +1। এই তিনটি অরবিটালের জন্য m এর 3টি মান নির্দিষ্ট। ঠিক একইভাবে d অরবিটাল আমরা জানি 5 প্রকার: dxy, yz, zx, dx² -y² এবং dz²। এই প্রতিটি অরবিটালের জন্য m এর মান নির্দিষ্ট। যদি n এর মান 3 হয়, সেই ক্ষেত্রে l এর মান হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 2। যখন l এর মান 0, তখন m এর মানও 0। যখন l এর মান 1, তখন m এর মান 0 হতে পারে, +1 হতে পারে এবং -1ও হতে পারে। যখন l এর মান 2, তখন m এর মান 0 হতে পারে, +1, -1, +2, -2। যেহেতু আমরা জানি d অরবিটাল 5টি, কোন d অরবিটালের জন্য m এর মান কেমন হবে? dz অরবিটালের জন্য, dz² অরবিটালের জন্য m এর মান হবে -2। আর x² -y² এই অরবিটালের জন্য m এর মান হবে -1। dxy অরবিটালের জন্য m এর মান হবে 0। dxz অরবিটালের জন্য m এর মান হবে +1 এবং dyz অরবিটালের জন্য m এর মান হবে +2। অর্থাৎ
বিভিন্ন ডি অরবিটালের জন্য এম এর মানগুলো নির্ধারিত। একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এখানে দেয়া আছে, আর আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে মোট 6টি ইলেকট্রন রয়েছে, এস অরবিটালে 2টি এবং পি অরবিটালে 4টি। প্রতিটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট ভিন্ন হবে। এই 6টা ইলেকট্রনের প্রতিটার জন্যই কোয়ান্টাম সংখ্যার সেট কেমন হবে আমরা একটু দেখে নেই। যেহেতু 2s2 অর্থাৎ এস অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, এই এস অরবিটালের প্রথম যে ইলেকট্রন সেই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট যদি আমরা বিবেচনা করি, যেহেতু 2s, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n এর মান এখানে 2। আমরা জানি এস অরবিটালের জন্য এল এর মান হয় 0। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মানও এখানে 0। আর এখানে যেহেতু 2টি ইলেকট্রন, প্রথম ইলেকট্রনটি তার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12, অর্থাৎ সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এই 2s2 এই অরবিটালের দ্বিতীয় যেই ইলেকট্রন সেই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট হবে n এর মান 2, l এর মান 0, m এর মানও 0। কিন্তু চতুর্থ যেই কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা এখানে -12, অর্থাৎ একটি ইলেকট্রন যেই প্রথমে যেই মুখী স্পিনে থাকবে, পরবর্তী ইলেকট্রনটি তার বিপরীতমুখী স্পিনে থাকবে। প্রথম ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং দ্বিতীয় যে ইলেকট্রন সেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এখন এই পি অরবিটালে ইলেকট্রন রয়েছে 4টি। এই 4টি ইলেকট্রনের মধ্যে প্রথম যে ইলেকট্রন সেই ইলেকট্রনের জন্য n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 1, কারণ আমরা জানি পি অরবিটালের জন্য l এর মান হচ্ছে 1। যেহেতু পি অরবিটাল 3টি px, py এবং pz, প্রথম ইলেকট্রনটি px অরবিটালে প্রবেশ করবে। আর কিছুক্ষণ আগে আমরা পড়েছি px অরবিটালের জন্য m এর মান হচ্ছে -1। এজন্য এখানে পি অরবিটালের প্রথম ইলেকট্রনের জন্য m এর মান -1। প্রথমে ইলেকট্রনগুলো অরবিটালে একমুখী স্পিনে প্রবেশ করে এবং এজন্য এখানে s এর মান হচ্ছে +12। পি অরবিটালের দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এবং l এর মান একই রকম হবে, কিন্তু m এর মান পি ওয়াই অরবিটালের ক্ষেত্রে আমরা জেনেছি m এর মান ধরা হয় 0, তাই এখানে m এর মান হচ্ছে 0। যেহেতু অরবিটালগুলোতে প্রথমে ইলেকট্রন একইমুখী স্পিনে প্রবেশ করে, তাই প্রথম ইলেকট্রনের জন্য অর্থাৎ px অরবিটালের জন্য s এর মান +12 এবং py অরবিটালের জন্য s এর মান +12। তৃতীয় যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটির জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান একই থাকবে, কিন্তু ভিন্ন হবে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান। আমরা জানি pz অরবিটালের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +1, তাই এই ক্ষেত্রে m এর মান হচ্ছে +1 এবং s এর মান +12, অর্থাৎ px, py, pz তিনটি অরবিটালেই প্রথম 3টি ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। চতুর্থ যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি প্রথমে px অরবিটালে প্রবেশ করবে। এই px অরবিটালের জন্য আমরা জানি m এর মান হচ্ছে -1, তাই এখানে m এর মান -1। প্রথমে px অরবিটালে ইলেকট্রন, তার জন্য s এর মান ছিল +12, আর এখন যে ইলেকট্রনটি প্রবেশ করবে তা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে, তাই px অরবিটালের এখনকার সর্বশেষ ইলেকট্রনের জন্য s এর মান হবে -12। যদি আরও ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করার সুযোগ থাকতো
সেই ক্ষেত্রে এম এর মান ধারাবাহিকভাবে পি ওয়াই অরবিটালের জন্য একইভাবে আবার 0 আসতো এবং পি জেড অরবিটালের জন্য +1 আসতো, এবং যেই দুটি ইলেকট্রন প্রবেশ করত তাদের স্পিন যেহেতু বিপরীতমুখী হতো, তাই তাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হতো -12। আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করি তাহলে বিষয়টি সম্পর্কে আরও ধারণা পাব। যেমন নিয়নের কথা যদি আমরা বিবেচনা করি, সর্বশেষ ইলেকট্রন 2p6, এই p6-এর সর্বশেষ ইলেকট্রনটির জন্য কোয়ান্টাম সংখ্যার মান আমরা বিবেচনা করব। সেই ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2। এই যে এখান থেকে আমরা বুঝতে পারলাম মানটা হচ্ছে 2। পি অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পি অরবিটালের জন্য 1। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি পি জেড অরবিটালে প্রবেশ করে, আর আমরা জানি পি জেড অরবিটালের জন্য এম এর মান +1। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করছে, তাই এখানে এস এর মান হচ্ছে -12। আবার আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে বিবেচনা করি, সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন বিন্যাস তা হচ্ছে 3s1, অর্থাৎ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, এস অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন 0 হয় তখন চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানও 0 হয়। আর যেহেতু একটিমাত্র ইলেকট্রন, একটি ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +12। যদি আমরা ম্যাগনেসিয়ামের কথা বিবেচনা করি, ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, কারণ এস অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হয়, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হওয়ার কারণে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানও 0। যেহেতু এস অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রনই থাকতে পারে, প্রথম ইলেকট্রনের জন্য মানটা ছিল +12, তাই যেই দ্বিতীয় ইলেকট্রনটি এখন প্রবেশ করলো সেই দ্বিতীয় ইলেকট্রনের জন্য এস এর মান হবে -12। আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা বিবেচনা করি, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3p1, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এখানে 3, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1, কারণ পি অরবিটালের জন্য এল এর মান 1, আর পি অরবিটালের যেহেতু একটি মাত্র ইলেকট্রন রয়েছে তাহলে সেই ইলেকট্রনটি পি এক্স অরবিটালেই প্রবেশ করেছে। পি এক্স অরবিটালের জন্য এম এর মান হচ্ছে -1 এবং এস এর মান হচ্ছে +12। আশা করছি আরও কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা বইয়ে দেয়া আছে, দেখে নেবে, তাহলে কোয়ান্টাম সংখ্যার সেট খুব সহজেই নির্ণয় করতে পারবে। পরীক্ষায় সর্ববহিস্থ স্তরে যদি 6টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে, তাদের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট চাইতে পারে, অথবা সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেটও পরীক্ষায় আসতে পারে। যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, যদি তোমার নিয়ম জানা থাকে তুমি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে পারবে। নবম শ্রেণীতে আমরা ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম। এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ উপশক্তি স্তরসমূহের শক্তির ক্রম আমরা জেনেছিলাম। অর্থাৎ 1s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 2s অরবিটালে তারপরে প্রবেশ করবে এবং এরপরে ইলেকট্রন 2p অরবিটালে প্রবেশ করবে। যেই অরবিটালের শক্তি কম, ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে এবং তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এই উপশক্তি স্তরের শক্তির ক্রম কিভাবে মনে রাখা যায়, এই চিত্রটি আমরা আগেও শিখেছিলাম। দেখো, প্রথমে 1s, তারপরে ইলেকট্রন 2s অরবিটালে প্রবেশ করে, এরপরে 2p অরবিটালে, এরপরে 3s অরবিটালে, 3p 4s, 3d 4p 5s, এভাবে ধারাবাহিকভাবে ইলেকট্রন সমূহ প্রবেশ করে থাকে। ইলেকট্রন বিন্যাস করতে হলে
এই উপশক্তি স্তরের শক্তির ক্রম মনে রাখতে হবে। আমরা আগেই শক্তির ক্রম শিখেছি। এখন আমরা জানব অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে অরবিট সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই অরবিট এবং অরবিটালের পার্থক্য পরীক্ষায় আসে। অরবিট এবং অরবিটালের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করি। অরবিট বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে, সেই বৃত্তাকার অথবা উপবৃত্তাকার যেই পথ তাকেই বলা হয় অরবিট। আর অরবিটাল হচ্ছে যেই অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই অঞ্চলকে নির্দেশ করে। অরবিটের ক্ষেত্রে কোনো দিক নির্দেশক ধর্ম নেই, কিন্তু অরবিটালের ক্ষেত্রে ত্রিমাত্রিক দিক বিন্যাস পাওয়া যায়। ইলেকট্রনকে কণারূপে কল্পনা করে কক্ষপথের অবতারণা করা হয়। আর অরবিটালের আবির্ভাব কিভাবে হয়? ইলেকট্রনকে ঋণাত্মক আধান বিশিষ্ট মেঘরূপে কল্পনা করে এ অরবিটালের অবতারণা করা হয়। রাদারফোর্ড বা বোরের মতে অরবিট বৃত্তাকার এবং সমারফিল্ডের মতে অরবিট বৃত্তাকার ও উপবৃত্তাকার। আর অরবিটালের আকৃতি বিভিন্ন অরবিটালের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা জানি এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেলাকার, ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেলাকার, এবং এফ অরবিটালের আকৃতি আরও জটিল। অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², অর্থাৎ কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা আমরা 2n² সূত্রের মাধ্যমে বের করতে পারি। আর অরবিটালের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, কোন অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এছাড়া এখানে কক্ষপথের আকৃতি সম্পর্কে এবং অরবিটালের আকৃতিগুলো দেয়া আছে। আশা করছি অরবিট এবং অরবিটালের পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। এই যে ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা উপশক্তি স্তরের শক্তির ক্রম মনে রাখলাম, এই শক্তির ক্রমে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, সাধারণত 3টি নীতি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে থাকে। সহজ ভাষায় ইলেকট্রন বিন্যাস সাধারণত 3টি নীতি মেনে হয়ে থাকে। তার মধ্যে একটি নীতি হচ্ছে আফবাউ নীতি, অপরটি হচ্ছে হুন্ডের নীতি, এবং সর্বশেষ হচ্ছে পাউলির বর্জন নীতি। আমরা এই 3টি নীতি সম্পর্কে আজকে জানব। আফবাউ নীতি সম্পর্কে আমরা আগেই জেনেছি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে থাকে। যেমন 1s অরবিটালের শক্তি সবচেয়ে কম, 2s এর চেয়ে কম, তাই ইলেকট্রন প্রথমে 1s অরবিটালে প্রবেশ করে। 1s এর চেয়ে 2s অরবিটালের শক্তি বেশি, তাই ইলেকট্রন এরপরে 2s অরবিটালে প্রবেশ করে। 2s এর চেয়ে আবার 2p অরবিটালের শক্তি বেশি, তাই ইলেকট্রন 2s এর পরে 2p অরবিটালে প্রবেশ করে। এমনটা কখনো হয় না আগে ইলেকট্রন 2s অরবিটালে প্রবেশ করে তারপরে 1s অরবিটালে প্রবেশ করে। প্রথমে আগে ইলেকট্রন 1s অরবিটালেই প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির যেই অরবিটালগুলো আছে তাতে প্রবেশ করবে। কখনো কখনো দেখা যায় দুটি অরবিটালের ক্ষেত্রে শক্তির মান এক হয়ে থাকে, অর্থাৎ n+l নিয়ম অনুযায়ী যেই অরবিটালের শক্তির মান কম ইলেকট্রন প্রথমে তাতে প্রবেশ করবে, পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। কিন্তু কখনো কখনো দেখা যায় n+l এর মান দুটি অরবিটালের জন্য একই রকম হয়ে থাকে। সেই ক্ষেত্রে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? যেমন এই 5s অরবিটাল এবং 4p অরবিটাল, যদি এই দুটি অরবিটাল আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে
5s অরবিটালের জন্য n এর মান হচ্ছে এখানে 5 এবং l এর মান হচ্ছে 0 এবং n প্লাস l নীতি অনুযায়ী তাদের যোগফল হচ্ছে 5। একইভাবে 4p অরবিটালের জন্য n এর মান হচ্ছে 4 এবং l এর মান হচ্ছে 1। n প্লাস l নীতি অনুযায়ী তাদের যোগফলও হচ্ছে 5। যেহেতু দুইটারই যোগফল 5, সেক্ষেত্রে ইলেকট্রন আগে কোন অরবিটালে প্রবেশ করবে? যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা 4p অরবিটালের জন্য 4 এবং 5s অরবিটালের জন্য হচ্ছে 5, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেখানে কম আছে অর্থাৎ 4p অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কারণ 4p অরবিটালের চেয়ে 5s অরবিটালের দূরত্ব বেশি, তাই ইলেকট্রন আগে 4p অরবিটালে প্রবেশ করবে এবং তারপরে 5s অরবিটালে প্রবেশ করবে। আউফবাউ নীতির পরে আমরা পড়ব হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকে এবং অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একইমুখী। যদি সূত্রের ব্যাখ্যাটা বা নীতিটার ব্যাখ্যা বলি, অর্থাৎ পি অরবিটাল 3 ভাগে বিভক্ত, px, py, pz। এই 3টি অরবিটালের শক্তি সমান। ইলেকট্রন প্রথমে px অরবিটালে যখন প্রবেশ করবে একমুখী স্পিন, py অরবিটালেও একই রকম দিকে স্পিন থাকবে। pz অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে, প্রথমে ইলেকট্রন দুটো যেদিকে স্পিন ছিল, তৃতীয় ইলেকট্রনের স্পিনও একই দিকে হবে। প্রথমে তারা অযুগ্ম অবস্থায় প্রতিটি অরবিটালে প্রবেশ করে। চতুর্থ ইলেকট্রনটি প্রবেশ করবে বিপরীতমুখী স্পিনে এবং আবার পুনরায় px অরবিটালে প্রবেশ করবে। এই যে আবার পুনরায় px অরবিটালে প্রবেশ করছে চতুর্থ ইলেকট্রন। যদি পঞ্চম কোনো ইলেকট্রন থাকতো, তারপরে py অরবিটালে প্রবেশ করত এবং ষষ্ঠ ইলেকট্রন যদি হতো তাহলে pz অরবিটালে প্রবেশ করত। আগেই ইলেকট্রন px বাদ দিয়ে pz এ প্রবেশ করবে না অথবা py তে প্রবেশ করবে না। আগে px, py, pz প্রথমে যেই ধারাবাহিকভাবে তারা প্রবেশ করেছে, পরবর্তীতেও ওই একই ধারাবাহিকতা অনুসরণ করে ওই অরবিটালগুলোতে বিপরীতমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করবে। একই কথা ডি অরবিটালের জন্য, যেমন ডি অরবিটালে মোট 10টি ইলেকট্রন থাকতে পারে। তার মধ্যে প্রথম 5টি ইলেকট্রনের স্পিন একইমুখী হবে, 1, 2, 3, 4। ঠিক পঞ্চম ইলেকট্রনের স্পিনও একইমুখী হবে। এরপরে যখন ষষ্ঠ ইলেকট্রন প্রবেশ করবে, তা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। সপ্তম, অষ্টম, নবম, দশম পরবর্তী ইলেকট্রনগুলো একইভাবে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। যেমন আমরা অক্সিজেন অথবা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি হুন্ডের নীতি অনুযায়ী করি, সেই ক্ষেত্রে দেখা যাবে 1s2, 2s2, 2p5। 1s2 অরবিটালে প্রথমে একটি ইলেকট্রন যে স্পিনে প্রবেশ করবে, দ্বিতীয় ইলেকট্রন তার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। 2s2 অরবিটালেও একই রকমভাবে ইলেকট্রন প্রবেশ করবে। 2p5 এই ক্ষেত্রে প্রথম ইলেকট্রনটি px অরবিটালে, দ্বিতীয় ইলেকট্রন py অরবিটালে এবং তৃতীয় ইলেকট্রন pz অরবিটালে প্রবেশ করবে এবং তারা একইমুখী স্পিনে থাকবে। চতুর্থ ইলেকট্রনটি আবার px অরবিটালে এবং পঞ্চম ইলেকট্রনটি py অরবিটালে, এখন তারা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে আমার নীতিটি ছিল যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে। তাই প্রথমে অরবিটালে ইলেকট্রনগুলি একইমুখী স্পিনে প্রবেশ করে, কারণ বলা আছে অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হয়, তাই তারা একমুখী স্পিনে প্রবেশ করে এবং পরবর্তীতে যখন ইলেকট্রন আবার প্রবেশ করে তখন তারা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে থাকে। পরীক্ষায় আসে অনেক সময় হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করো।
কয়েকটা মৌলের নাম দেয়া থাকতে পারে, সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। হুন্ডের নীতি অনুযায়ী যদি আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে এভাবে বক্স আকারে এবং ইলেকট্রনগুলোর স্পিন দেখাতে হবে, তারপরে ইলেকট্রন বিন্যাস করতে হবে। শুধুমাত্র 1s2, 2s2, 2p5 এভাবে দিলেই হবে না। 1s অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে কোনমুখী স্পিনে আছে, আবার পি অরবিটালে ইলেকট্রনগুলো কোনমুখী স্পিনে আছে এটা উল্লেখ করে দেখাতে হবে। এটাই হচ্ছে হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। এই হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আরও একটা ধর্ম সম্পর্কে জানতে পারব। বিভিন্ন ক্যাটায়নের চৌম্বক ধর্ম সম্পর্কে আমরা ধারণা পাব। যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন আমি করলাম, দেখা গেল 3d5, আচ্ছা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 3d3, অর্থাৎ সর্ববহিস্থ স্তরে যে তিনটি ইলেকট্রন আছে তারা অযুগ্ম অবস্থায় আছে এবং তারা একইমুখী স্পিনে আছে। চৌম্বক ধর্ম আমি কিভাবে বুঝব? যে সকল ক্যাটায়ন অথবা যে সকল অ্যানায়নে ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন থাকবে তারা হবে প্যারাম্যাগনেটিক ধর্মের অধিকারী। যেমন এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। কয়টি অযুগ্ম ইলেকট্রন? 3টি অযুগ্ম ইলেকট্রন। সুতরাং সে হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। আবার আমি যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি, সেই ক্ষেত্রে আমি দেখব কপার আয়ন এবং কপার দুইটার ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম হবে। আচ্ছা, এখানে কপার আয়নের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। কপার আয়নের ইলেকট্রন বিন্যাস যখন করব তখন দেখা যাবে তার সর্বশেষ ইলেকট্রন একমুখী মানে অযুগ্ম অবস্থায় আছে, 3d9। এই ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি অযুগ্ম অবস্থায় আছে। যেহেতু ইলেকট্রন যদি অযুগ্ম অবস্থায় থাকে তার ধর্ম হয় প্যারাম্যাগনেটিক, তাই প্যারাম্যাগনেটিক। আর কপার প্লাস আয়ন যেটা, সেই ক্ষেত্রে যদি আমি দেখি তার ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন আছে 3d10। 3d10 মানে 5টা ডি অরবিটালের প্রতিটাতেই ইলেকট্রন জোড় অবস্থায় আছে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে সেই ক্ষেত্রে তার ধর্ম হয়, চৌম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। এই কোনটার ধর্ম কেমন পরীক্ষায় অনেক সময় আসে, যৌগটির চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো। তাহলে যে সকল ক্যাটায়ন অথবা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক, আর যে ক্ষেত্রে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না সেই ক্ষেত্রে আমরা বলবো সেই ক্যাটায়ন অথবা অ্যানায়নটি হচ্ছে ডায়াম্যাগনেটিক। এভাবে তাদের চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে হবে। সবশেষে হচ্ছে পলির বর্জন নীতি। 3টি নীতির কথা বলেছি। প্রথমে হচ্ছে আফবাউ নীতি, দ্বিতীয় ছিল হুন্ডের নীতি এবং তৃতীয় হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিতে বলা আছে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। অর্থাৎ প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান একরকম হতে পারে, কিন্তু তার চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। কারণ আমরা জানি একটা অরবিটালে দুটি ইলেকট্রন যখন অবস্থান করে তাদের স্পিন হয় পরস্পর বিপরীতমুখী। প্রথম ইলেকট্রনটি যে স্পিনে প্রবেশ করবে, দ্বিতীয় ইলেকট্রনটি তার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ এস এর মান একটি ইলেকট্রনের জন্য হবে +12 এবং অপর ইলেকট্রনের জন্য হবে -12। এই +12 এবং -12 এই মানটি ভিন্ন, কিন্তু দেখা যাবে প্রথম 3টি মান তাদের যদিও এক, তাদের চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। এই ছিল পলির বর্জন নীতি। আশা করছি আজকের পড়া তোমরা বুঝতে পেরেছ। এই পড়াগুলো আসলে বুঝে পড়তে হবে এবং পড়ার পরে অবশ্যই লিখতে হবে। বাসায় তোমরা প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করলে পড়াটা অনেক সহজ মনে হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।